পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সৌন্দর্য খুঁজতে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। সাংলায় সকালটা কাটিয়ে আজ আমাদের প্রথম গন্তব্য চিটকুল। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তিব্বতের সীমান্তের সেই নির্জন গ্রাম। আর সেখান থেকে সোজা চলে যাব কল্পায়। দেখব কিল্লর কৈলাসের রেঞ্জের অদ্ভুত সানসেট। থাকবে বেশ কিছু এক্সপেরিমেন্টাল শট। আজকের আকাশটা কিন্তু দুর্দান্ত পরিষ্কার, তাই ভিডিওগুলো জাস্ট ফাটাফাটি হবে। তো চলুন দেরি না করে আজকের আজকের যাত্রা শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই আমার আগের পর্বে দুটো ভিডিও দেখতে ভুলবেন না এর আগে। গুড মর্নিং। আজকে আমাদের সারাঙে প্রথম দিন, আর গোটা ট্যুরে এটা আমাদের থার্ড দিন। আর আমার সামনে যা দেখতে পাচ্ছি সকালবেলায়, সেটা তোমাদের না দেখালে খুব মিস করবো। ইটস সো প্রিটি। পুরো সামনেটা, মানে আমাদের হোমস্টের যেই ব্যালকনি, সেই ব্যালকনি থেকে পুরো সামনেটা পুরো সাদা বরফে ঢাকা পাহাড়। এখন টেম্পারেচার মোটামুটি -2-3 অ্যারাউন্ড হবে। জাস্ট দেখো, সো বিউটিফুল। সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে এবং হালকা হালকা আকাশটা পরিষ্কার হচ্ছে, তাই দেখতে পাচ্ছি পুরোটা। আমরা ইভেন কালকে রাত্রে আমরা নাইট ভিশনে দেখেছি যে হালকা বরফ আছে এবং বোঝা যাচ্ছে যে গাছগুলো এখনও পুরোপুরি মরেনি, জাস্ট ফ্রেশ বরফ পড়েছে ওর উপরে। এত সুন্দর দেখাচ্ছে। চলো আরেকবার দেখাই। আমরা এখন যাচ্ছি নিচে। হচ্ছে আমাদের ব্যালকনি, আর এই ব্যালকনির সামনে পাহাড়। এই পাহাড়গুলোতে অলরেডি এখনো গাছ রয়েছে, মানে জাস্ট বরফটা পড়েছে। টেম্পারেচার কত রে? তোর কোন পিঠের ব্যাগটা? এই সিন্ধু তো এখনো বেরোনি, তোর সব নেমে যাচ্ছিস যে? হয়ে গেছে, সিন্ধু মুখে ওই বাড়ি থেকে মারছে। আমি একটু ক্রিম মাখবো। এই যে দুই সাইডে পাহাড়গুলো অলরেডি আস্তে আস্তে ভিজিবল কি হচ্ছে। দৃশ্য দেখিলাম রে আজকে। বৃষ্টি হচ্ছিল সময়। এখানেও ক্লিয়ার হচ্ছে। ইস, মেঘটা না থাকলে পুরো রেঞ্জটা দেখা যেত। হচ্ছে আমাদের হোমস্টের আর একটা দিক, একটা ছোট্ট বারান্দা মতন আছে এখানে, বলতে পারো ছাদই। সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এই যে সাইডের পাহাড়গুলো দেখছো, এগুলো এখন আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। আমরা আরও একটু সময় এখানে ওয়েট করব, যাতে পুরো জিনিসটা আর একটু ভালোভাবে দেখাতে পারি তোমাদেরকে। দেখো, পাহাড়গুলোতে একদম ফ্রেশ আর কি বরফ পড়েছে। কি লাগছে! সকালের দিকে কিন্তু এই জায়গাগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল, একদম ক্লিয়ার ছিল। তারপর এখানে একটু মেঘ জমে গেছে, এখন আবার আকাশটা নীল হচ্ছে। সো আই গেস আমাদের হোমস্টের যে ছাদটা, সেখান থেকে ভিউটা অসাধারণ। সামনেই বাসপা নদী এবং তার উপরে পুরো পাহাড়। প্রথমে আমাদের একদম কাছের যে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে পুরো গ্রিনারি, আর ঠিক তার উপরে একটাতে পুরো সাদা বরফ পড়েছে। এটা অসাধারণ লাগছে। আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল আজকে, কিন্তু যেহেতু ওয়েদারটা এখান থেকে এত সুন্দর ক্লিয়ার হচ্ছে, আমরা ভাবলাম আমরা একটু ওয়েট করে যাই এবং তারপরে পুরো জায়গাটা যখন ভিজিবল হবে তোমাদেরকে দেখাবো, নিজেরাও দেখবো, তারপর এখান থেকে বেরোবো। দেখুন কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা।
দেখ দেখেছে এটাতে করে দিয়েছে। রেখে দিল কোথায়? আটা খেলে পায়খানাটা পরিষ্কার হবে। এখন অলমোস্ট 8:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর রোদ উঠেছে। ওই পাশটা দেখি চলো যে ক্লিয়ার হয়েছে কিনা, ওটা একটু দেখাই তোমাদের। না, ক্লিয়ার হয়নি, মেঘে ঢেকে গেছে, কিন্তু রোদটা উঠেছে এই সাইড থেকে, বেশ ভালো লাগছে এখন। আর ঠান্ডাও প্রচণ্ড। তো আমরা মোটামুটি সব রেডি, এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন চিটকুলের উদ্দেশ্যে। আর চিটকুল থেকে বেরিয়ে আমরা চলে যাব আজকে আমাদের স্টে কলপাতে। এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো যাওয়া যাক। কালকে আমরা এখান থেকে আপেল কিনেছি, একটা বড় পেটি আপেল, অলমোস্ট 310-15টা মতন হবে আই গেস। তো ওটা আমরা এখান থেকে কিনেছি, ওদের মিডিয়াম সাইজের আপেল। আর এই পুরো যে আপেল বাগানটা, এটা কিন্তু আমাদের হোমস্টে। তো আমি তোমাদের দেখাচ্ছি, পেছন দিকে কয়েকটা গাছ আছে যেগুলোতে পুরো লাল আপেল হয়েছে। কালকে দেখিয়েছি কয়েকটা গাছ যেগুলোতে গ্রিন আপেল ছিল একদম সামনের দিকটাতে, আর পেছনের দিকটাতে আছে একদম পুরো লাল আপেলের গাছ। চলো দেখাই। দেখো পুরো লাল লাল আপেল হয়ে আছে, চারি গাছটা ভরে গেছে পুরো। কি সুন্দর আপেলগুলো। মাটিতে, কারণ কি বালির মধ্যে। আমরা আজকে ছিলাম হোটেল ক্লাসিক কুপ্পাতে। হোটেলের পজিশনটা, মানে হোমস্টের পজিশনটা খুবই ভালো, এত সুন্দর বিউটিফুল জায়গা। বাট ওদের সার্ভিস একদমই ভালো না, মানে ওরা কোনো কিছুই ঠিকঠাক বুঝতে পারছে না আমরা যা বলছি। অলদো এরা সবাই কিন্তু বাঙালি, ঠিক আছে, এদের বাড়ি সবার কলকাতায়, বাট স্টিল এদের প্রোভাইড সার্ভিস একদমই ভালো না। আমরা অনেক সকালে বলেছিলাম আমাদের ব্রেকফাস্ট এবং চা কফি দিয়ে দিতে, তো সেগুলো কোনোটাই অনেক লেট করে দিয়েছে। প্লাস জিনিসপত্র কোয়ালিটিও খুব একটা ভালো না। হ্যাঁ, রান্নাটা ভালো, যেহেতু বাঙালি, সো রান্নাটা অবশ্যই ভালো, বাট বাদ বাকি কোনো কিছু কিন্তু রেকমেন্ড করবো না। বাট একটা জিনিসই যেটা ভালো, সেটা হচ্ছে পুরো আপেল বাগানের মধ্যে তোমরা থাকতে পারবে, এবং তার সাথে এত সুন্দর বিউটিফুল প্লেস। তো কিছু জিনিস ভালো আছে যেটা বললাম, আর যেগুলো খারাপ সেগুলো মেনশন করলাম, বাকিটা তোমাদের ওপর। আর আমরা এই পুরো ট্রিপটা করছি ট্যুর প্যাকার্সের সাথে। তো ওদের ফোন নাম্বার এবং ডিটেলসটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করতে ভুলো না। তৃতীয় দিনের আজকের ঘুরে বেড়ার প্রকল্প নিয়ে আমরা সবে মাত্র গাড়িতে উঠলাম। তবে আজকের ঘুরে বেড়ানোটা কিন্তু আগের দুদিনের থেকে বেশ আলাদা এবং অনেকটা এক্সপেরিমেন্টাল। কারণ আজকে আমরা যাব ইন্ডিয়ার শেষ গ্রাম চিটকুলে। চিটকুলের কথা অনেকেই শুনেছেন, তবে একটা ভালো খবর হচ্ছে চিটকুলে কাল রাতে, গত 2 রাত ধরেই ইনফ্যাক্ট বেশ বরফ পড়েছে, এই খবরটা আমরা পেয়েছি। তো দেখা যাক যাতায়াতের পথটা কীরকম থাকে। আকাশটা কিন্তু আগের থেকে অনেকটা ক্লিয়ার হচ্ছে, এবং কোথাও কোথাও মেঘ থাকলেও তুলনামূলকভাবে লাস্ট 2 দিনের তুলনায় বেশ অনেকটা ক্লিয়ার। তো আমরা সেইভাবেই ধীর গতিতে গাড়ি চালানো শুরু করলাম, যেহেতু রাস্তাটা খুব ছোট, এবং আপনারা জানেন যে আমরা অনেকে মিলে যাচ্ছি বলে আমাদের টেম্পো ট্রাভেলারটাও অনেক বড়। তো সেই জন্য খুব সাবধানে এই জায়গাটা পার করছি। এবং যাওয়ার পথে একটা সাইট সিন আমাদের পড়বে, সেটা হচ্ছে কামরূপ ফোর্ট। তবে যাওয়ার পথটা আমরা দেখব না, কারণ চিটকুলে কখন কীরকমভাবে ওয়েদার চেঞ্জ হয় সেটা আমাদের জানা নেই। তাই চিটকুলটা আমরা আগে দেখব, ফেরার সময় দেখব কামরূপ ফোর্টটা। তো এই থাকবে আজকে আমাদের প্ল্যানিং। আর কামরূপ ফোর্ট দেখে কিন্তু আমরা সোজা চলে যাব সেখান থেকে কল্পা। বেশ অনেকটা সময় লাগবে, আপনারা জানেন। তো কল্পাতে আমাদের মোটামুটি সানসেটের আগে ঢুকতে হবে, কারণ অসাধারণ সানসেট আছে। তো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার এই ট্রাভেল ভিডিওগুলো যারা দেখেছেন অলরেডি লাস্ট 2টো এপিসোড, তারা জানেন যে আমার ভিডিওতে কিন্তু একটু লম্বা হয়, এবং আপনাদের খানিকটা বোর লাগলেও লাগতে পারে। বাট এই
হিমাচল প্রদেশের রাস্তা সত্যি কথা বলতে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না আমি নিজেই খুব কনফিউজড, এবং সেই কারণে আমি ভেবেছি যে একটু ভিডিওটা লম্বা হলেও পুরো ভিডিওর যে সৌন্দর্যটা, পুরো রাস্তার যে মেন সৌন্দর্যটা, সেটা আপনাদেরকে একটুও কমতি দেবো না। তাই যাদের এই সমস্ত রাস্তার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মনে হয় যে একটু স্কিপ করতে পারেন তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন। তবে হ্যাঁ, আমি আগে থেকে একটা ডিসক্লাইমার দিয়ে রাখছি, সেটা হচ্ছে রাস্তাটা কিন্তু অসাধারণ। একটা ফোঁটাও না চোখ সরানো যাচ্ছে না জাস্ট রাস্তা থেকে, এতটা সুন্দর। আর ওই দেখুন দূরে সকালবেলা যে পাহাড়গুলো দেখছিলাম এখন মেঘে ঢেকেছে, কিন্তু মানে ওখানে জাস্ট ফ্রেশ বরফটা পড়েছে, এত সুন্দর লাগছে। দেখুন কেমন লাগে আপনাদের অবশ্যই জানান কমেন্ট করে। হ্যাঁ, মহাদেবের মন্দির। হ্যাঁ একটু রোদ থাকুক, বহু বৃষ্টি হয়েছে আর পাচ্ছি। ও ওয়াও, গত পর্বে আপনারা জানেন যে আমরা সাংলা থেকে যখন ফিরছিলাম আপনাদেরকে দেখিয়েছি, ইভেন আজকে সকালেও দেখিয়েছি, প্রচুর আপেলের গাছ। আর এই মুহূর্তেও কিন্তু এই গাছগুলোতে জাস্ট গোল্ডেন আপেল হয়ে আছে। আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, জাস্ট গোল্ডেন আপেলে জাস্ট ভরে আছে গাছগুলো। আরও বেশিটা গেলে হয়তো আরও বেশি আপেল আমরা দেখতে পাবো, বাট এই জায়গা থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। যতটা যাচ্ছি উপরের দিকে বরফের পাহাড়গুলো ততটা কাছে চলে আসছে, এবং আমরা চিটকুলের আরও কাছে পৌঁছে যাচ্ছি। তো যেটা ভেবে এসছিলাম যে চিটকুলে গতকাল রাতে বরফ পড়েছে, আশা করি বরফ আমাদেরকে দেখা দেবে, তো সেই আশা নিয়ে যাচ্ছি। চলুন, জায়গাটা খুব দেখাবো। সুন্দর। চিটকুলে আমরা এখনো ঢুকে পারিনি, আর এই যে রাস্তার পাশে পড়ে আছে একদম ফ্রেশ বরফ। ওফ, এই সৌন্দর্যে মানে কি বলবো, এই সৌন্দর্যের বা এই খুশির সত্যি কোনো ভাগ হয় না। মানে এখন যেটুকু বরফ দেখতে পাচ্ছেন সেটাও তো খুবই কম, কিন্তু দারুণ লাগছে, দারুণ। জাস্ট কাল রাতে পড়ে থাকা বরফ, এবং বেশ কিছু জায়গা যেখানে ছায়া রয়েছে সেই জায়গা, ও এখানটাতে দেখুন কতটা বরফ। মানে যে জায়গাগুলোতে ছায়া রয়েছে সেই জায়গাগুলোতে বরফ রয়েছে আর বাকিটা গলেছে, কিন্তু যেহেতু রোদের তাপ একদমই কম ভেতরের দিকটাতেও প্রচুর প্রচুর বরফ পড়ে আছে। আহ মনটা একদম ভরে যাচ্ছে। আমরা এখানে নামবো না এই মুহূর্তে, কিন্তু ভীষণ নামতে ইচ্ছে করছে। তবে আরেকটু যাই, দেখি আর কতটা বরফ পাওয়া যায়। হ্যাঁ তুমি পুরোটাই সামনেটা দেখো না, কি বিশাল বিশাল নাম লিখে গেছে। এরকম কিন্তু অনেকগুলো দেখলাম আমি, বিশালের নাম লিখে গেছে।
এদিকে কেউ বসে থাকে একটু ভিডিও করিস, কেউ যদি সাথে ফেরার সময় না একসাথেই দেবো, ফেরার রাস্তা করবো না। মন ভরে গেছে দেখে। আমি ওই পাশে তো দেখতে পারবো না, না আমি তো এই পাশে দেখবো। ইউপিএস গান ছিল রে এ কাহানি এইবার একটু দাঁড়াতে পারলে হতো, মনটা কেমন করছে। আমরা চলে এসেছি চিটকুলের খুব কাছে। চিটকুল কিন্নর জেলার বাঁশপা ভ্যালি ডান তীরে অবস্থিত একটি ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। চিটকুলের বাতাসকে বলা হয় ভারতের সব থেকে পরিষ্কার বাতাসগুলি। গবেষণা দেখা গেছে গ্রামের মধ্যে বড় তবে দেখাবো, সবটাই দেখাবো। বাড়িঘরগুলো এখানে বড় কাঠ, স্লেট সবকিছু দিয়ে পুরনো কিন্নরের ঐতিহ্য লুকিয়ে আছে প্রত্যেকটা ঘরে। চিটকুলের
মনে হচ্ছে ওইটা লম্বা সোজাটা। না, আমি এটা বুঝাচ্ছি না। ডান দিকের লোকও বলছে কৈলাস, বাঁ দিকের লোকও বলছে কৈলাস। না না দাদা বলছে তো না। ও নয় নয় নয়, ওটা এর ড্রাইভার করতে নয়। ওটাতে একটুও দেখা গেল না। ওটা একটা পাহাড় পুরো রয়েছে। এটা সেটাই এখানে সেটাই বলছে দাদা যে ওটা না, এগুলো এখানকার। এই যে চিটকুল লেখা welcome। আজকে আমাদের এখানে প্রচুর বরফ পড়েছে। না না এগুলো সব ফ্রেশ। আমি কিছু বলে বোঝাতে পারবো না। সিঙ্গেল খালি এটা। আজ আমাদের স্পিতি ভ্যালি ট্যুরের তৃতীয় দিন। আমরা চিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চিটকুলে ইনফ্যাক্ট পৌঁছে গেছি। আমাদের সাথে আমাদের কাকু জেঠুরা আছে, বন্ধুরা আছে। এদের কিছু রিভিউ একটু বলো কাকু। এই বরফ পড়ছে। তোমার রিভিউ বলো, কেমন লাগছে আপাতত? কোথায় গেলে তুমি? হ্যাঁ ও বলো, রিভিউ বলো, তোমার কেমন লাগছে এখনো অবধি, একটু বলো। অতি সুন্দর, অতি সুন্দর। এত সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায়। কাকিমা তোমার ভিউ কি বলো, কেমন লাগছে এখন এখানে? এখন অবধি তো ঢুকিনি আমরা। আমি আর এর বেশি কিছু বলতে পারছি না। কাকু একটা বাইট দাও, কেমন লাগছে? এই যে চিটকুল দেখেছি, মনোহর সুন্দর রূপালী চিটকুল। কিভাবে যে ভাষা দিয়ে তো বলা যাবে না, কিন্তু এ শুধু চোখ গিলে গিলে খেতে হবে। যারা আসছে দেখতে পাচ্ছে না, আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখুন।
আপনারা বুঝতে পারবেন কিছুটা বন্ধকে স্বাদ পেয়ে যাবেন। খুব সুন্দর। নামটা কেন হলো? তোমার কি ভিউজ বলো? না, এটা চিত্র- দারুণ লাগছে, একটা নতুন জিনিস দেখলাম। আর জার্নিটা কেমন ছিল? জার্নিটা দারুণ, চারিদিকে বরফ পড়ে আছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি, অসাধারণ। অসাধারণ। এটা কিছু বল। এই সৌন্দর্যের কোনো শাখা নেই, এর কোনো শাখা নেই। বান্টি কেমন লাগলো জার্নিটা? একটু বোরিং না তো? এই দৃশ্য ভাষায় প্রকাশ করার নয়, ওদের টেন্ট হাউস, ঠিক আছে, কিন্তু মানে এটা মানে এসে দেখতে হবে। ওদের টেন্ট হাউস। থ্যাংক ইউ। সিন্টু দা কেমন লাগছে তোমার জার্নিটা, কেমন লাগছে বলো? সত্যি অসাধারণ, মানে ভাষায় প্রকাশে করে বলা যাবে না, সত্যি অসাধারণ। ঠিক আছে, তাহলে তুমি লিখে দাও। কেন কাকিমা, জার্নিটা কেমন লাগলো বলো? দারুণ সুন্দর, নিজের চোখ সার্থক হয়ে গেল। সিনারি কেমন? দারুণ সুন্দর সিনারি। এইরকম ভিডিও দেখে এখানে আসতে হবে, এসে এরকম আরো সুন্দর দেখতে হবে। মা কেমন লাগলো একটু বলো, ভালো লেগেছে? আমাদের জার্নি খুব অসাধারণ, হ্যাঁ, তোমার এই সিনারি কেমন লাগছে? ভাষায় বলার কিছু কাকিমা তোমার ভালো লেগেছে? দারুণ লেগেছে, খুব সুন্দর। সবাই এখানে আসুন, এসে দেখুন, দারুণ সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিটকুলে। এই মুহূর্তে সামনে যা দেখতে পাচ্ছি, জাস্ট দেখো, অসাধারণ চাদরে মোড়া বরফের পাহাড়। সো প্রিটি অ্যান্ড বিউটিফুল। এবং লাকিলি আমরা আজকে ওয়েদারটাও খুব ভালো পেয়েছি, রোদ আছে, সানি ওয়েদার, আর তার মধ্যে পাহাড়টা কি লাগছে, অসাধারণ লাগছে জাস্ট। কি গো বমদা, কেমন লাগছে? খাসা খাসা লাগছে। কি করতে দেখ। যেমন ঠান্ডা তেমন সুন্দর ভিউটা, কি দুর্দান্ত লাগছে। মানে লাকিলি আজকে আমাদের ওয়েদারটা ভালো হয়েছে এবং অসাধারণ। উফ, কি লাগছে পেছনটা। প্রচুর মানুষ এসছে, প্রচুর ফটো তুলছি, ভিডিও করছি, সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন যে চিৎকুলটা আপনাদের কেমন লাগলো। আর এই অসাধারণ টেম্পারেচার আজকে, উফ পারফেক্ট। মানে আমরা ঠিক এরকমই একটা এক্সপেকটেশন রেখেছিলাম চিৎকুলো থেকে, অ্যান্ড ঠিক সেই রকমই লাগছে। ঠিক যেমনটা চিৎকুলো থেকে এক্সপেকটেশন ছিল তেমনই সুন্দর, ইনফ্যাক্ট তার থেকেও বেশি সুন্দর। আর ওয়েদারটাও আজকে আমাদের ফরে আছে, সো দ্যাটস ওয়াই এত ভালো লাগছে। এক একটা কালার এক এক রকম পাহাড়ের, এবং তার ভিতরে এত বরফ পড়েছে। রাস্তাতেও আমরা প্রচুর বরফ পেয়েছি, তখন দাঁড়াইনি, বাট যাওয়ার সময় নিশ্চয়ই দাঁড়াবো। কিন্তু এই বরফ দেখার পরে তো ডেফিনেটলি ওইগুলো অতটা ভালো লাগবে না। বাট এটা দারুণ দারুণ। ইভেন এই নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, দেখতে পারবে হয়তো ভিডিওতে, এখান দিয়ে নদীটা যাচ্ছে। নদীটা আমাদের যাওয়ার কথা ছিল, বাট এই মুহূর্তে আমরা যেতে পারবো না। সুন্দর না?
না না আর হবে না। হ্যাঁ। হবেই, বরফ পড়লেই হবে। ও ড্রাইভার ও বলছে যে মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, পুরো জায়গাটা এত সুন্দর। এটাই চিত্র। বরফওয়ালা হিমালয় থেকে নেমে আসা এই নতুন চিত্রকূটের ডানায় ধীরে ধীরে জল এতটাই স্বচ্ছ যে এত দূর থেকেও নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। চারিদিকে তুষারাচ্ছন্ন পাহাড়, পাইন গাছ, বাতাসের শব্দে মাঝে নদীর ধারা যেন আরো বেশি জীবন্ত মনে হচ্ছে। চিৎকুল আসলে বাঁশপা ভ্যালির শেষ গ্রাম, আর নদী আর পাহাড়ের ভিতরে সব থেকে কাছে অভিজ্ঞতা এখানে পাওয়া যায়। তাই যেখানে স্পিতি ভ্যালি আসুন না কেন, চিৎকুল মাস্ট ভিজিট। সকালের থেকে এখন রোদের তাপটা একটু হলেও বেশি, যার জন্য ওই যে বরফগুলো জমে গেছিল ফেরার সময়তে আমরা তার কিছুই পাইনি, সবটাই এরকম জল হয়ে গেছে। যদিও আমাদের আফসোস একটুও নেই, কারণ যে প্রাকৃতিক সৌন্দর্য চিটকুল আমাদের দুহাত করে দিল সেটা নিয়ে বাকি কিছু ভুলে যাওয়া যায়। তাই আপনাদের জন্য ফেরার পথের বেশ কিছু দৃশ্য শেয়ার করছি। এখন জায়গাটা অনেকটা বেশি সবুজ, যতটা বরফ আমরা যাওয়ার সময় পেয়েছিলাম তার পুরোটাই বলতে পারেন এখন গলে গিয়েছে, কিন্তু সৌন্দর্যের কিন্তু কোনো অংশে কমতি হয়নি। বাদ হয়ে গেল মেশিনে কিন্তু খাওয়া দেখলেই বাদ দিয়ে দেবে। মেশিন তো সব বোঝে না এআই কিন্তু ওই সমস্ত বুঝবে না যে আরেকজন দিয়েছে। আজ তো আপেল দেখাতে হবে। বাইরে আপেল ভিতরে আপেল ইনফ্যাক্ট কালকে যে আপেলটা টেস্ট করলো তার থেকেও ভালো। সত্যি ভালো, সত্যি ভালো আপেলটা। চিৎকুল যাওয়ার সময় কাবলু ফোর্টের কাজ নিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম, সেটা হয়তো আপনাদের খেয়াল আছে। তাই এখন ফেরার সময়তে আমরা কাবলু ফোর্ট দেখে তারপর রওনা দেব কল্পর উদ্দেশ্যে। अच्छा बाकी सब रिकॉर्डिंग में सब यहाँ से जाना पड़ेगा आपको।
কামরূপ ফোর্ট কামরূপ গ্রামের বাড়িঘরের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে, কিন্নরের বাষ্পা ভ্যালির সাংলা থেকে সামান্য দূরে। নিচ থেকে তাকালে বহুতলা কাঠপাথরের একটা টাওয়ার দেখতে পাওয়া যায়, যেটা শুরুতেই দেখালাম। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে আর ঠান্ডা হাওয়ায় পথ করে উঠছে সামনের রঙিন পতাকা। সামনে ছড়িয়ে আছে আপেলের বাগান, পাথরের ধাপওয়ালা দুর্গ। আর দুর্গ কমপ্লেক্সে ঢুকলেই যেন আপনি প্রবেশ করবেন পুরনো কন্নড় স্থাপত্যের একটা দুনিয়ায়। খোদাই করা কাঠের দরজা, মন্দির চত্বর আর এখানকার শক্তিশালী স্থানীয় দেবতা, যাদের আজও সম্মান ভক্তি ভরে পুজো করা হয়। ফোর্টটাতে যেতে যেতে মনে হলো এটা কোনো একটা ফটোশপের দুনিয়ায় ঢুকে গেছে। কিভাবে আরামে উপরে উঠে যায় সেই চিন্তা তখন আর মাথায় আসছে না। ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি এই দুর্গ বুসাহর রাজবংশের প্রথম রাজধানী ছিল। সারাহান রাজধানী হওয়ার আগের সময়ে এখান থেকেই রাজারা শাসন চালাতেন। প্রায় 800 বছরের পুরনো বলে ধরা হয়। অনেকে লোককথায় পাওয়া যায় পাণ্ডবরা নাকি এই দুর্গ নির্মাণ করেছিলেন এবং সেখানে 33টি দেবতার প্রতিকৃতি অবস্থান রয়েছে। এর ভেতরেও রয়েছে কামাখ্যা দেবীর মন্দির, যার মূর্তি বহু বছর আগে আসাম থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। দুর্গ চত্বরে বদ্রীনাথ মন্দির, বিভিন্ন দেবতারও মন্দির রয়েছে। মূল দুর্গের ভেতরে শুধুমাত্র পুরোহিত ঢুকতে পারেন, আর সেই জায়গাটি কিন্তু সক্রিয়ভাবে দেবস্থান হিসাবে ব্যবহৃত হয়। কেন এত বিশেষ এই কামরূপ দুর্গ সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে তার প্রাকৃতিক সৌন্দর্যের কথা। নিচে 2টি তলা পাথর দিয়ে আর ওপরে 5টি তলা কাঠ দিয়ে তৈরি, যা পাহাড়ি অবস্থায় ভূমিকম্পে টিকে থাকার মতো ভাবেই ডিজাইন করা হয়েছে। মূল প্রবেশদ্বারে বুদ্ধের চিত্র আছে, যা শান্তি রক্ষার প্রতীক। দেখতে অনেকটা টাওয়ার বা মিনারের মতো হলেও একটি সরু উঁচু কাঠ পাথরের স্তম্ভের মতো এটি দাঁড়িয়ে থাকে। বিশাল পুরনো এবং পবিত্র স্থানগুলির মধ্যে কিন্নর একটা কিন্তু জায়গা। কিন্নরের সবথেকে পুরনো এবং পবিত্র স্থাপত্যের মধ্যে একটি। এখানে রাজবংশ, দেবস্থান, পাহাড়ি স্থাপত্য সব মিলিয়ে এটা একটা জীবন্ত ঐতিহ্যবাহী কিন্তু কমপ্লেক্স। এখান থেকে সাংলা ভ্যালি, বাষ্পা নদী, তুষারে থাকা পাহাড় সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য দেখা যায়। আমি আছি। আমি এই মুহূর্তে কামরূপ ফোর্টে ঢোকার ঠিক আগে দাঁড়িয়ে আছি। অনেকটা উঁচুতে হাঁটতে হবে, তাই আমি আর সাহস করে যেতে পারলাম না। বাট এখানে দাঁড়িয়ে যা সামনের ভিউটা দেখছি, চলো তোমাদের একবার দেখাই। দেখো কি যে অসাধারণ লাগছে। গাড়িটা আমাদের হালকা একটু উপরে ছেড়ে দিয়ে গেল, আমরা এখন আস্তে আস্তে নিচে নামছি। কি সুন্দর দেখাচ্ছে, আর আজকে ওয়েদারটাও সেই সুন্দর। একটু হাওয়া দিচ্ছে তাই গানটা ঢেকে রেখেছি, ভীষণ ঠান্ডা হাওয়া। এই যে পাহাড়ের ঝর্ণার জল ভরলাম। আমরা মোটামুটি গোটা ট্রিপে এইভাবেই বোতলে জল ভরে ভরে ইউজ করছি, কারণ পাহাড়ের জল এত ভালো, সেই জন্য আমরা জল এখানে কিনছি না। তোমরা কিন্তু আসলে পাহাড়ের জলটা মিস করো না, যথেষ্ট ভালো, পরিষ্কার স্বচ্ছ জল একদম। কামরূপ ফোর্ট দেখে আমরা আবারও রাস্তায় নেমে গেছি। কামরূপ ফোর্ট থেকে কলপাল যাওয়ার জন্য আমাদেরকে নামতে হলো সাংলা রোডে, আর তারপর যাব NH5 ধরে
এগোতে হবে রেকম্পিওর দিকে। রাস্তাটা পুরোটা যেমন দেখছেন পাহাড়ের গা ঘেঁষে চলেছে, একদিকে পাহাড় আর একদিকে নদী, মাঝামাঝি একটা ঘন জঙ্গলের অংশ। সাংলা থেকে রেকম্পিও পর্যন্ত এরকম ছোট ছোট কটা গ্রাম, আপেল বাগান, করমচার বাগান, সবকিছুর সাথে নদীর ভিউ আপনাদের চোখে পড়বে। রেকম্পিও শহরে পৌঁছে ডানদিকে NH 505A ধরে ওপরে উঠলেই শুরু হবে কল্পার রাস্তা। তবে এই অংশটা একটু সরু, ঘুরপ্যাচ বেশি, কিন্তু খুবই মনোরম। মোট দূরত্ব কম করে হলেও 37 থেকে 38 কিলোমিটার। সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা। তবে রাস্তার ভিউ আর যাত্রাপথের দূরত্ব কোনোটাই আমাদেরকে খুব একটা বিচলিত করছে না। যেটা নিয়ে এখন আমাদের সব থেকে বেশি ভাবা হচ্ছে সেটা হচ্ছে সূর্যাস্তের টাইম। কারণ কল্পায় আজকে সূর্যাস্ত আমাদের মেন আকর্ষণ। আর সেটা দেখার জন্যই দরকার পড়লে আমরা আজকে লাঞ্চটাও স্কিপ করে দেব। গাড়িতে বেশ কিছু খাবার দাবার তো আছেই, সাথে আপেলও রয়েছে, সেগুলো দিয়েই চলবে আজকে আমাদের লাঞ্চ। তবে মেন উদ্দেশ্য থাকবে কল্পায় পৌঁছে যেন আমরা খুব ভালোভাবে সানসেট দেখতে পারি। আর হ্যাঁ, আপনাদেরকেও দেখাবো। তো চলুন রাস্তার ভিউ এনজয় করুন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কল্পায় সন্ধে নামার সময়টা যেন পুরো জায়গাটাকে একটা অন্য জগতে নিয়ে যায়। সূর্য ধীরে ধীরে নামতে থাকলে সামনের কিন্নর কৈলাস পর্বতশ্রেণী প্রথম সোনালী রঙে ঝলমল করতে শুরু করে। কিছুক্ষণ পর রংটা বদলে যায় কমলা, তারপর গোলাপি, আর শেষে পর্বতের গায়ে লেগে থাকে নরম বেগুনি আলো। যারা সূর্যাস্ত দেখতে ভালোবাসেন, কল্পায় সেই অভিজ্ঞতা একটা অন্য লেভেলের। পুরো গ্রামটা তখন চুপচাপ, শুধু দূরে পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস, আর আপেল বাগানের ওপর দিয়ে আলো পড়লে সেই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে যায়। কল্পায় সানসেট মানে শুধু সূর্য ডোবা নয়, এটা একটা রঙের খেলা। যেন পাহাড়রা নিজেরাই নিজেদের উপরে রঙের খেলা খেলতে থাকে। ক্যামেরার জন্যও একদম পারফেক্ট টাইম। টাইম ল্যাপস, ড্রোন শট, সিম্পল ফোন ভিডিওগ্রাফি, সব কিছুর জন্য গ্যারান্টেড আমি সুন্দর ভিডিও তুলে দেখাবো। গত 2 ঘন্টা রাস্তায় কিভাবে একটার পর একটা ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে সবথেকে যেটা অবাক করছে সেটা হচ্ছে এখানকার রাস্তার সৌন্দর্যের সাথে সাথে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মেনটেন্যান্স। তার জন্য কিন্তু এখানকার
লোকাল সরকারকে আমাদের ধন্যবাদ না জানালেই নয়। জায়গাটা যতটা না বেশি সুন্দর, তাকে আরও বেশি সুন্দর করছে এই কমফর্ট জার্নিটা। আর তার সাথে আমরা যার সাথে এই গোটা ট্রিপটা সফলভাবে করছি এখনো অবধি, সেই ট্যুর পিকার্স। তাদের ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। হিমাচল প্রদেশের যে কোনো জায়গার যে কোনো শর্ট এবং বড় ট্রিপের জন্য আপনারা ট্যুর পিকার্সকে কন্ট্যাক্ট করতে পারেন। সব কিছু ডিটেলসে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
সূর্য সূর্যাস্তের আরও অনেকটা কাছে চলে এসছে, আর আমরাও চলে এসেছি রিকম্পিওতে। আর একটু পেরোলেই কল্পা, আর সেখানেই আজকে আমাদের রাত্রিবাস। ওই জায়গাটা না, ওই জায়গাটা তো ছেড়ে এলাম। হিমাচলের প্রত্যেকটা রাস্তা, তার প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আমাকে এত মুগ্ধ করছে। সত্যি বলতে আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব প্রত্যেকটা জায়গায় ভিজিট করার জন্য। জাস্ট চারপাশটা দেখুন। শুধুমাত্র গাড়ির কাচের জানলাটা দিয়ে আমি এতটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, না জানি হোটেলে পৌঁছে আমরা ঠিক কতটা ভিউ দেখতে পারবো। আর এই পাহাড়েই কিন্তু হবে আমাদের সেই বিখ্যাত সানসেট। এই সানসেটটা মিস করার মতন নয়। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যেভাবেই স্পিতি ভ্যালি প্ল্যান করুন না কেন, প্রত্যেকে কল্পায় এমন টাইমে পৌঁছানোর চেষ্টা করবেন যেখানে সানসেটটা আপনারা খুব ইজিলি দেখতে পারবেন। এই রোডটা একটু সরু, একটু আঁকাবাঁকা, তবে রোডের কনসেন্ট্রেশন আমাদের নেই। আমরা চোখ রয়ে গেছে আটকেই এই বরফে ঢাকা পাহাড়ে। চলুন কল্পার দিকে আরও একটু এগিয়ে যাওয়া যাক। কল্পায় যারা রাত্রিবাসের প্ল্যান করবেন তাদের কাছে প্রচুর অপশান থাকবে, কারণ এই রোডেই শুরু হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর হোমস্টে। তবে আমরা যেখানে থাকবো, আমি সেই হোমস্টেটাকে বলতে পারেন 200% রেকমেন্ড করব। কেন সেটা অবশ্যই জানাবো, তবে তার আগে চলুন হোমস্টেতে পৌঁছাই। আমরা আজকে থাকবো হোটেল বেস্ট ভিউ হোমস্টে। কেন এরকম নাম, তার তো নিশ্চয়ই একটা কারণ থাকবে। চলুন সেই গল্পই থাকবে আজকের ভিডিওর বাকি পর্বে। আমরা চলে এসেছি আমাদের আজকে কল্পা স্টেতে বেস্ট ভিউ হোমস্টে। হচ্ছে একটা রুম, একটু দেখিয়ে দিই রুমটা। একজন নিচে শোয়া যাবে না, রাখে দেখো এখানে রাখে সব। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা, কি ভিউ এটা থেকে, দারুণ সুন্দর। সামনে একটা ব্যালকনি আছে, আর এদিকে একটা কাবার্ডও আছে, আয়না দেওয়া, স্টোরেজ টেবিল। অ্যাকচুয়ালি এটা দিয়ে যাওয়া যায়। এই যে উফ, ও মাই গড, বেস্ট ভিউ তো সত্যি বেস্ট ভিউ হোটেলই লাগছে এটা। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা। এখনও সানসেট হতে বেশ কিছুটা সময় বাকি আছে। আমরা ওপরে যাব, মানে এই যে ব্যালকনিতে যাব, ওখানে গিয়ে আমরা সানসেট দেখব এবং আপনাদেরকেও দেখাবো। বাট আজকের ভিউটা জাস্ট অসাধারণ, মেসমারাইজিং। চলুন ওপরে যাওয়া যাক। এখান থেকে স্টার্নিং, আমরা এখান থেকে যাই। আমাদের 4টে রুম টোটাল, তার ভেতরে 3টে রুমে হচ্ছে ট্রিপল বেড এবং একটা রুমে হচ্ছে ডাবল বেড।
ডাবল বেডের রুমটা দেখালাম, এবার একটা ট্রিপল বেডের রুম দেখছি। এই হচ্ছে রুম। ওকে, 2-3 জন, আর এটা একটা সিঙ্গেল বেড। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম আছে, এই হচ্ছে ওয়াশরুম। ও গিজারও আছে, এই ঠান্ডাতে না হলে গিজার হলে খুবই অসুবিধা। এই একটা কাবার্ড আছে এখানে সেম, আর এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। দুটো ছবি ট্রিপল বেড। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। মোটামুটি ব্যালকনি থেকে সব কিছুরই ভিউ আছে, প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম। কি বলবো, কিছু বলার নেই, মানে এত সুন্দর, এত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট। চলো ওপরে যাবো এবার, রুমগুলো দেখানো হয়ে গেল, এবার ওপরে যাই। ছাদে উঠে গেছি। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা। যখন এখানে অরিজিনালি বরফ পড়ে, কারণ এবছর অনেক ফার্স্ট বরফ পড়েছে, তো এই যে বরফ পড়া যে সিজনে, সেটা কিন্তু কেউ কভার করতে পারে না। অ্যাজ বরফ পড়া সিজন হলে কল্পা কিন্ন সব বন্ধ হয়ে যায় রুটগুলো। আর এইবারের সুবিধাটা হচ্ছে বরফ আর্লি পড়েছে, একদম ফ্রেশ, গাছপালাগুলো এখনও রয়েছে, ফলে এই যে গ্রিনারি এবং বরফ দুটোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। মানে এটা সত্যি কথা বলতে চোখে, মানে নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য ক্যামেরায় বোঝানো খুব মুশকিল, খুবই মুশকিল। এখন পুরো সানসেট হয়ে গেছে, এখন আর কোথাও কোনো সূর্যের আলো নেই, পুরোটা সাদা দেখাচ্ছে। জাস্ট আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, যখন সানসেট হচ্ছিল তখন পুরো রেড হয়ে গেছিলো, একদম ইয়েলিশ থেকে পুরো অরেঞ্জ রেড হয়ে গেছিলো, আর এখন পুরো সাদা। মানে এক একটা টাইমে এক একটা কালার দেখাচ্ছে পাহাড়টা, কিচ্ছু বলার নেই। মানে বাই লাক আমাদের আজকে ওয়েদারটা অনেক ক্লিয়ার ছিল, এবং তার জন্য আমরা সারাদিন যেমন ভালো দেখেছি তেমন ভালো সানসেটটাও দেখেছি। আমরা টাইমিংটাও ম্যানেজ করেছি, দুপুরে লাঞ্চ করিনি আমরা, মানে যাতে টাইমটা ম্যানেজ হয়, আমাদের সানসেটটা যেন মিস না হয় কল্পা থেকে। তো সেটা ফাইনালি পেয়েছি, ওয়ার্থ ইট। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও। চোখ ভরে খালি দেখছি, মানে এত সুন্দর দেখাচ্ছে চারপাশটা। ফোন, ক্যামেরা সব কিছু দিয়ে টাইম ল্যাপস বসিয়েছি, শেয়ার করব। আমি খালি ওয়েট করছি যে আজকের অন্ধকার হয়ে যাওয়ার পরে চাঁদটা কোথা দিয়ে উঠবে। আমরা চেষ্টা করব যদি অ্যাস্ট্রো ফটোগ্রাফি তোলা যায়, শেয়ার করব আপনাদের সাথে, এবং অবশ্যই চেষ্টা করব কালকে সকালের সানরাইজটা কভার করার, কারণ একদম এই পয়েন্ট থেকেই সানরাইজটা হবে, যেটা আমাদের হোটেলের একদম সামনে। সো হোমস্টেটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। আমরা পুরো ট্যুরটা করছি ট্যুর প্যাকার্সের সাথে, তো আমি ওদের নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করো। বিশেষ করে ওদের হোটেলগুলো জাস্ট অসাধারণ, প্রত্যেকটা হোটেলের ভিউ এত সুন্দর, এত সুন্দর, জাস্ট কিছু বলার নেই। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা রুম ভিউ রুম, এবং ছাদ তো আছেই, ওপেন ফর অল, জাস্ট দারুণ। আমরা এখনও ফ্রেশ হইনি আসার পরে, আমরা এখনও চেঞ্জও করিনি, জাস্ট মুগ্ধ হয়ে দেখছি চারপাশটা। ক্যামেরায় ধরা পড়লো কিন্নর কৈলাসের সেই পর্বত, যেখানে অনেকে ট্রেকও করে থাকে। তবে এই ভিডিওতে সেই কথা আমরা আর বলছি না। আর যেহেতু দুপুরের লাঞ্চটা একটু স্কিপ করেছি, তাই আমরা একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা সেরে ফেললাম। ডাল, সবজি, ডিম, ভাত দিয়ে ডিনারটা সারলাম আজকে। গুড মর্নিং বলবো কিনা বুঝতে পারছি না। এখন 4:30 বাজে। আমরা এখন যাচ্ছি ছাদে সূর্যোদয় দেখতে, এবং তার সাথে অলরেডি কাল রাতে স্টারটেল বসিয়েছি,
সেটাও দেখবো কেমন হলো। চলো। ফাইনালি সেই কটায় এসেছি আমরা? 4:30। 4:30 থেকে ওয়েট করার পরে ফাইনালি সূর্য উঠলো। আজকের দিনটা তো অদ্ভুতভাবে শুরু হলো, দেখা যাক দিনটা কীরকম কাটে। তবে সব কিছু গল্প শোনাবো আপনাদের পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকুন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনি যার সাথে এই বিউটিফুল জায়গাটা ঘুরে দেখতে চান। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।